হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির যে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে মূল বিষয় হচ্ছে দাগি প্রার্থীরা এই যে প্যানেলে জায়গা করে নিয়েছে, আর আরেকটি বিষয় এই প্যানেল নিয়ে মামলা কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হয়েছে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। প্রথমে আমরা জানছি যে চূড়ান্ত মেধা তালিকায় দাগি প্রার্থী একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে ফের এখানে কিন্তু অনেকজনের নামই আছে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে যে এই প্যানেলে অনেক টেইন্টেড যারা হচ্ছে দাগি, সেরকম দাগি ক্যান্ডিডেট কিন্তু এই প্যানেলে জায়গা পেয়েছে, একাদশ দ্বাদশের প্যানেলে জায়গা পেয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকায় উঠে যায় 2 বা ততোধিক দাগি প্রার্থীর নাম, তবে এসএসসির নজরে আসায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের নাম বাতিল করা হয়েছে। এসএসসির তরফে জানানো হয়েছে এই 2 প্রার্থী কাউন্সিলিংয়ে যোগ দিতে পারবেন না। তার মানে এতভাবে ফিল্ট্রেশন করার পর তাও দেখা যাচ্ছে যে যারা দাগি তারা কিন্তু কোনো না কোনোভাবে পরীক্ষায় বসার অ্যাডমিট পেয়ে যাচ্ছে, তারপরে আবার ভেরিফিকেশানের ডাক পেয়ে যাচ্ছে এবং চূড়ান্ত মেধা তালিকায় তাদের নামও উঠে যাচ্ছে। তাহলে এসএসসি কীভাবে বাছাই করছে এমনটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে দাগিরা কিভাবে ঢুকে পড়ছে, নাকি এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, সেটা তো আগামী দিনেই বলবে। তাহলে এই যে এসএসসির ব্যাপারটা, ঝাড়াই বাছাইয়ের পরও থেকে যাচ্ছে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নাম। শুক্রবার সে কথাই প্রকাশ হলো এসএসসির বিজ্ঞপ্তিতে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউর পর চূড়ান্ত মেধা তালিকায় পাওয়া গিয়েছে 2 দাগি প্রার্থীর নাম, কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু বলা হয়েছে প্রায় 1000 কিন্তু টেইন্টেড বা দাগিরা যারা হচ্ছে এই যে নিয়োগের যে ভেরিফিকেশান বা ইন্টারভিউ প্রসেস সেই সমস্ত জায়গায় নাকি তারা ডাক পেয়েছিলেন, যার জন্য কিছু যোগ্য প্রার্থী যাদের পাওয়া কথা তারা কিন্তু ডাক পাননি। তো এরকম ব্যাপারও উঠে আসছে, সেটা পরে আমরা আসছি। তো দুজনের নাম এখানে প্রকাশ করা হয়েছে, একজন হচ্ছে সমীর সেন আর একজন মোহাম্মদ মোক্তার হোসেন। তো কিন্তু এরা চিহ্নিত অযোগ্য ছিল, তাদের নাম কিন্তু এই লিস্টে আছে। এসএসসির নজরে এ তথ্য আসার পরই তাদের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়, আর এসএসসির তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই 2 প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যোগ দিতে পারবেন না। কিন্তু আপনাদের মনে থাকবে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছিল যে একজন এত 2 জন 3 জন 10 জন নয়, একজনও যদি দাগি এই ফাইনাল প্যানেলে জায়গা করে সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার উপরে প্রশ্নচিহ্ন উঠে যাবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে একাধিক দাগি এর মধ্যে ঢুকে পড়ছে এবং তখন যখন ধরা পড়ছে তখন বাতিল করা হচ্ছে। প্রথমেই আপনারা জানেন যে যখন গত 21শে জানুয়ারি তো প্রথমবার প্রকাশ হয়, 21শে জানুয়ারি 2026 প্রথম কিন্তু প্যানেল প্রকাশ হয়। আর প্যানেল প্রকাশ যখন হয় তার পরদিন তালিকা কিন্তু বদলে ফেলতে বাধ্য হয়েছিল। কারণ কি হয়েছিল না, কারণ আপনারা দেখেছিলেন যে কারোর 4 নম্বর, কারোর 6 নম্বর এরকম কিন্তু বেড়ে গেছিলো। তো এই রকম পরে তালিকা বদল করা হয়ে গেছিলো। তাহলে প্রথমে একবার তালিকা দেওয়া হলো, সেই তালিকা বদল হলো, তারপরে আবার বলল যে না এই তালিকাতেও 2 জন লোক রয়েছে যারা হচ্ছে দাগি, তাদের প্রার্থীপদ বাতিল করা হবে। এখন বিষয় হচ্ছে এইগুলো কেন হচ্ছে বারবার এরকম, মানে অযোগ্যতা, কমিশনের অযোগ্যতা কেন ধরা পড়ছে এর মধ্যে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এদিকে আর একটা ব্যাপার যেটা বললাম যে এসএসসির তালিকায় বলছে 1000 টেন্টেড, যেটা আমি প্রথমেই বললাম 1000 টেন্টেড নাম রয়েছে, এই রকম কিন্তু হাইকোর্টের মামলা। কলকাতা হাইকোর্টে ফের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি মামলা ঘিরে কিন্তু নতুন চাঞ্চল্য আবার সৃষ্টি হলো। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রকাশিত যে মেরিট লিস্ট বা মেধা তালিকা, যেটা আমি খুলে রেখেছি, এখানে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গেছে। অভিযোগ উঠেছে প্রকাশিত তালিকায় এমন বহু প্রার্থীর নাম রয়েছে যারা আদৌ এই পদের যোগ্য নন, অর্থাৎ অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের ভিড়ে আসল যোগ্য এবং বঞ্চিত প্রার্থীরাই সুযোগ পাচ্ছেন না বলে দাবি কিন্তু মামলাকারীদের। তো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি গুরুত্বপূর্ণ শুনানিতে মামলাকারীরা দাবি করেছেন
সদ্য প্রকাশিত একাদশ দ্বাদশের প্রভিশনাল মেরিট লিস্টে প্রায় 1000 এর বেশি অযোগ্য প্রার্থীর নাম ঢুকে পড়েছে, তাদের যুক্তি এই বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থীর নাম তালিকায় থাকার ফলে মেধা তালিকায় থাকা যোগ্য প্রার্থীরা ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের ডাক পাননি। বিষয়টি আদালতের নজরে এনে মামলাকারীরা জানিয়েছেন তারা পরবর্তী শুনানিতে এই 1000 জন তথাকথিত টেন্টেড প্রার্থীর সম্পূর্ণ তালিকা প্রস্তুত করবে। বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। কমিশন বলছে যে এই লিস্টে মাত্র 2 জন আছে যারা দাগি, আর কিছু ক্যান্ডিডেট যারা মামলা করেছেন তারা বলছে 1000 জন আছে এবং তাদের প্রমাণ দেবেন তারা আদালতে নামসহ। বুঝতেই পাচ্ছেন তাহলে এই যে নিয়োগ, এই নিয়োগের পজিশান এখন কোন পজিশানে আছে আপনারা নিজেরাই বলুন যে এই যে একাদশ দ্বাদশের নিয়োগ, এই নিয়োগের পজিশান কোথায় দাঁড় করিয়েছে এবং কাদের ভুলে এই জায়গাটায় যাচ্ছে। কেস করার সুযোগ করে দেওয়া হচ্ছে, কেস করার সুযোগ কেন আসছে বারবার? তাহলে এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বদ্ধপরিকর। তারা বলছে কমিশনের বক্তব্য, যদি কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত বা নজর এড়িয়ে, এটা কোনো যুক্তি? নজর এড়িয়ে, হ্যাঁ, এটা কি হচ্ছে? একটা প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস, সেখান থেকে নজর এড়িয়ে যাচ্ছে কিভাবে নজর এড়িয়ে যাচ্ছে? তাহলে এই ঘটনাটা কি মেনে নেওয়া যায়? যে বলছে বারবার এরকম অসঙ্গতি ধরা পড়বে, তারপরে আবার রেকটিফাই হবে। তাই এই করতে করতে তো এমনিতেই এত বছর পর একটা এসএসসি পরীক্ষা হচ্ছে কোর্টের নির্দেশে, তারপরে তো এরকম করলে আবার মামলা হবে, আবার 10 বছর পিছিয়ে যাবে। আদৌ নিয়োগ কি হবে? এসব কি নজর এড়িয়ে? মানে নজরটা থাকে কোথায়? নজর এড়িয়ে বলছে নজর এড়িয়ে তালিকায় স্থান পেয়ে যান তবে তাদের নিয়োগ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে বাতিল করা হবে। কমিশন ইতিমধ্যে এই বিষয়ে সচেতন এবং পদক্ষেপ নেবে। তবে আদালতের মূল প্রশ্ন বা পর্যবেক্ষণ অন্যত্র। বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে প্রশ্ন করেন, এই অযোগ্যদের বাদ দেওয়ার পর যে শূন্যস্থান তৈরি হবে সেখানে কি বঞ্চিত যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে? অর্থাৎ টেন্টেড প্রার্থীদের সরিয়ে জেনুইন প্রার্থীদের সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করতে আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা বা এফিডেভিট দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন লং কোর্টের ডেট কি পরপর হবে? আবার 4 উইক, 4 সপ্তাহ, তার মানে আবার 1 মাস। তো এই করে 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 কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কখন হয় সেটাই এখন দেখা। এবার শারীরিক প্রতিবন্ধী কোটা নিয়েও জট। এদিনের শুনানিতে পিএইচ প্রার্থীদের সংরক্ষণ, যারা শারীরিক প্রতিবন্ধী, সেই বিষয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়েছে 100 পয়েন্ট রোস্টার এবং 4% সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি। আবার সেই সংরক্ষণ নীতি যেটা নিয়ে প্রাইমারি 32,000 মামলা এতদিন ধরে চলল, সেই সংরক্ষণ নীতি। যদিও 32,000 মামলায় লাস্টে প্রমাণ হলো যে 32,000 শিক্ষক নিয়োগে কোনো ভুল কারোর ছিল না, সব ঠিকঠাক আছে। মানে এসএমএসে চাকরি হয়েছে তাও ঠিক আছে, সব ঠিক আছে, কোনো দুর্নীতি সেখানে হয়নি, এমনটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তাহলে আজকালকার যুগে কি প্রমাণ করা সম্ভব নয়? সব কিছুই প্রমাণ করা সম্ভব। তো যাই হোক, তো এক্ষেত্রে আবার সেই 100 পয়েন্টের যে রোস্টার, সেখানে কিন্তু 4% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ পিএইচদের কিন্তু মানা হয়নি ঠিকভাবে। বিশেষত অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড প্রার্থীদের জেনারেল ক্যাটাগরির হিসেবে গণ্য করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। কমিশনের যুক্তি, তারা রাজ্যের নিয়ম মেনে কেবল এজেন্সি হিসেবে কাজ করছে এবং এই শূন্য পদগুলি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় ক্যারি ফরওয়ার্ড করা হবে। এই বিষয়টি নিয়েও কমিশনকে বিশদ হলফনামা দিতে বলা হয়েছে। আদালতের এই নির্দেশের ফলে বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে নতুন করে আবার আশার আলো জেগেছে, কারণ কমিশনের হলফনামায় কী উঠে আসে সেগুলো এখন দেখার। তো একদিকে কমিশন, একদিকে আদালত, আর মাঝখানে হচ্ছে চাকরি প্রার্থীরা। এই নিয়ে এখন কিন্তু আমাদের এই গোটা রাজ্যের সংসার চলছে। এদিকে হচ্ছে এই কমিশন তাদের একের পর এক মানে এড়িয়ে যাওয়া, বলছে আমাদের নজর এড়িয়ে যদি ঢুকে পড়ে, নজর এড়িয়ে ঢুকে পড়া ক্যান্ডিডেট। আবার অন্যদিকে আদালতে মামলা, সেখানে আবার বিচার প্রক্রিয়ার যে ব্যাপার আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে হবে না, দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তো এগুলোর মধ্যে দিয়ে আদৌ এই নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে কিন্তু বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে যে সঠিকভাবে এই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।